বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে আমাদের এই লাইভ প্রোগ্রামটি যারা এখন দেখতেছেন এবং পরবর্তীতে দেখবেন, সুধীজন প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে জানেন আমরা দুইটা প্রোগ্রাম নিয়ে আসছিলাম, যেন আমাদের উদ্দেশ্য সমাজের বিভিন্ন স্তরের এক্সপিরিয়েন্স পেশাজীবীদেরকে নিয়ে আমাদের এই প্রোগ্রামটা সাজানো হবে। তো আলহামদুলিল্লাহ লাস্ট দুইটা প্রোগ্রাম আপনারা অনেক সহযোগিতা এবং লাইক কমেন্ট দিয়ে আমাকে এই প্রোগ্রামটাকে সহযোগিতা করছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। তদুপরি আজকে আমাদের এটা সৌভাগ্য, আমাদের মধ্যে সংযুক্ত হয়েছেন আমাদের ৫ নং আহালকুড়া ইউনিয়নের কৃতি সন্তান। উনি জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ, ডাক্তার ছিলেন, এখন বর্তমানে রিটায়ার্ড। আপনাদের কাছে পরিচয় করে দিই, ডক্টর আব্দুল হান্নান চৌধুরী। ওনার গ্রামের বাড়ি যমুনিয়া। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আপনারে কষ্ট দিলেছি রমজান মাসও, আপনি কেমন আছেন স্যার? ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। আসলে আমরা এটা ভাগ্য, আপনারা আমরা পাইছি, এখন আপনি তো শর্ট টাইমে বাংলাদেশে আসেন। আর যেহেতু আমি নিউজটা পাইছি, হয়তো এটার অপরচুনিটিটা নেই গে। তো আপনি কষ্ট করে ইফতার করিয়া নমাজ পড়িয়া আমরা সময় দেয়া, এটার লাগে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা। আমি দর্শকের উদ্দেশ্যে কইমু যে আপনারা যারা আমাদের প্রোগ্রামটা দেখবা, প্লিজ আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়া আমরা সাথে থাকবা, কারণ এটা একটা অপরচুনিটি। আসলে এই ধরনের মানুষের লগে আপনারা অনেকে পরিচয় আছেন, অনেকে হয়তো পরিচয় নাই, আর এটা আমরা দায়িত্বর মাঝে পড়ে যেন আমরা এই মানুষগুলার আমরা চিনতাম, জানতাম, এবং এই প্রোগ্রামের মাধ্যমে একটা সুযোগ ও মানে অনেকেই মানে এই এক্সপিরিয়েন্স পিপুল গুলার কথাগুলা শোনার, তো অনেকেই এগুলাতে উপকৃত হইবা। তো আমি আসলে বেশি সময় নিতাম না স্যার, আমরা প্রোগ্রামটা খুব সংক্ষেপে শেষ করলিম। স্যার আপনি আহ, আপনার পরিচয়টা আপনি দিলেও কাজেন, আপনি মানে বর্তমান স্ট্যাটাস কিংবা আপনি আপনার কর্মজীবন, এই জিনিসটা একটু আপনি আপনার পরিচয় দিলেও প্লিজ। কারণ আমার থেকে আপনি নিজে হইলে মানে দর্শকে বুঝবো ভালো। আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা এই প্রোগ্রাম দেখতেছেন সবাইকে মুবারকবাদ, রমজান মুবারকবাদ। এই রমজান মাসের জনাব শাহাবুদ্দিন সাহেব যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তার জন্য ওনাকে কৃতজ্ঞতা জানাই। অ্যাকচুয়ালি আমার বাড়ি মৌলভীবাজার থানার অন্তর্গত ৫ নম্বর আহালকুলা ইউনিয়নের যমুনিয়া নামক গ্রামে। আমি ১৯৫২ সালে জন্মগ্রহণ করছি এবং আমি আমাদের পাশের প্রাথমিক বিদ্যালয় কাজিরবাজার স্কুল থেকে প্রাইমারি স্কুল থেকে 1960-61 প্রাইমারি স্কুল থেকে মনোমুখ স্কুলে, হাই স্কুলে ভর্তি হই। আমার একটা কথা মনে আছে যে ওই বছর ১ বছরের সময় 18 মাস, তখন মার্শাল ল চলে, আইয়ুব খানের মার্শাল ল। তখন এই 12 মাসের জায়গায় 18 মাসের লাস্ট বছর ক্লাসটা হয়েছে। এইটা আমার ভালো করে মনে আছে। যাই হোক, মনোবল স্কুলে আমরা পড়াশোনা করছি। হাই স্কুলে আমি 1966 মেট্রিক পাস করছি। মনোবল স্কুলে যাইতে হইলে আমরা অনেক কষ্ট করে স্কুলে গেছি। আমার জানা আছে মনো নদীর বাঙ্গিয়া যেখানে যে একটা ডর হয়ে যেত, অনেক সময় আমরা স্কুলে যাইতে স্কুলের ভিতরে পানি, তবুও স্কুলে আমরা গেছি। স্কুল পানি কমার পরে নাও দিয়া যাইতে হইতো, আঠিয়া স্কুলে যাইতে হয়েছে। আজকাল ছেলেরা স্কুলে আঠিয়া যায় না। আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করছি। 1966 আমি মেট্রিক পাস করছি। আমরা মাত্র 3 জন ছাত্র ওই সময় মনোময় স্কুল থেকে পাস। তো যাই হোক, আমি একটা কথা মনে কইমু, আমরা যেভাবে ওই সময় লেখাপড়া করছি, আজকালকার ছাত্ররা 1 মাইল যাইতে হইলো সিএনজি তে যায়, কিন্তু আমরা 3 মাইল আঠিয়ে যাইতে হয়েছি। তো যাই হোক, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে মনোময় স্কুল থেকে আমি মেট্রিক পাস করছি, আইএসসি পাস করছি মৌলভীবাজার কলেজ থেকে, এবং ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম। কিন্তু আমার মা বাবার ইচ্ছা এবং আমার নিজেরও ইচ্ছায় আমি মেডিকেল কলেজে ভর্তি হই 1966 পাকিস্তান আমলে। এবং মেডিকেল কলেজ থেকে 1975-74 ব্যাচ আসলাম আমরা। 75 স্বাধীনতার
পরে আমরা ডাক্তার হইয়া বাইরে সিলেট মেডিকেল কলেজ, এবং আমরা 7 নম্বর ব্যাচ আসলাম। এটা অত্যন্ত গর্বের বিষয় যে আমরা মেডিকেল কলেজ থেকে যে সমস্ত মৌলভীবাজার থেকে আমি মনে হয় তখন হাট দিনে হাইলপুরা ইউনিয়নের ডাক্তারদের ওয়ান অফ দি পুরানো ডাক্তারদের মধ্যে হয়তো আমি হয়তো প্রথম বা দ্বিতীয় হতে পারি। তো যাই হোক, আমার বাবা তখন যখন বিএ পাস করেন তখন ওনারা দেখার জন্য মানুষ আসছে, তখন উনি প্রথম মুসলিম গ্রাজুয়েট, উনি একটা হাই স্কুলের শিক্ষক ছিলেন। উনি অনেক কষ্ট করে আসমান দিয়ে একটা হাই স্কুল গড়িয়া তুলছেন এবং বর্তমানে এটা কলেজ ওই জায়গা, এবং ওনার অক্লান্ত প্রচেষ্টা ওখানে হাই স্কুল না, ওইখানে বর্তমানে একটা ডাক্তারখানা, একটা কলেজ হয়েছে, বাজার হয়েছে, আসমান দিয়ে একটা বড় নাম করা একটা বিজনেস সেন্টার, এরপরে ব্যাংক হয়েছে, ডাক্তারখানা আছে, হাফিজিয়া মাদ্রাসা। এবং উনি তথা মানে আমি নিজেও দেখছি উনি লোকাল একজন বিচারকও ছিলেন। ওনার অনেক সময় লোকাল মামলা মকদ্দমা তখন ডিসির কাছ থেকে আসতো ওনাকে এটা মীমাংসা করার। যাই হোক, আমি অত্যন্ত গর্বিত আমার মা বাবার বড় সন্তান, এবং আমি ডাক্তার হওয়ার পরে মেডিকেল কলেজে শিক্ষকতা শুরু করি। মেডিকেল কলেজেই আমার শিক্ষকতা। আজকে মাশাআল্লাহ আমার অনেক ছাত্রী প্রফেসর। এরপরে মেডিকেল কলেজের শিক্ষকতার থেকে আমি সৌদি আরব চলে যাই। 1979-এ আমি মেডিকেল কলেজের শিক্ষকতা ছেড়ে সৌদি আরব চলে যাই, এবং সৌদি আরবে চাকরি করি 1996 পর্যন্ত। এরপরে আমেরিকা থেকে লেখাপড়া করি, আমেরিকাতে আবার ফেলোশিপ করি, ফেলোশিপ মাস্টার্স করি, আবার সৌদি আরব ফিরে আই, এবং এরপরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমি ব্লাইন্ডনেস এন্ড ডেফনেস প্রোগ্রাম দিয়েছি। প্রায় 14 বছর আমি ওইখানে কাজ করছি এজ এ রিজনাল অ্যাডভাইজার। আমার আন্ডারে প্রায় 22টা দেশ ছিল, বিশেষ করে মিডল ইস্টের সব কান্ট্রি, এবং এছাড়াও আফ্রিকার কিছু কান্ট্রি, এছাড়া পাকিস্তান, আফগানিস্তান, ওইটার ইরান আমাদের সাথে সম্পৃক্ত। এবং আপনি আমি আপনি কি বলে আপনার কত ইংরেজি রিটায়ার্ড হয়েছেন? আপনি তো রিটায়ার্ড নাই বর্তমানে স্যার। আমি রিটায়ার্ড হয়েছি 2014। 2014। আচ্ছা আচ্ছা। 2014 আমি রিটায়ার্ড। আমি 2001 তাকিয়া 2013 শেষ, মানে জানুয়ারি 2014 আমি রিটায়ার্ড। আচ্ছা স্যার, আমরা আসলে আর একটু খোলামেলা একটু আলাপ করি। এটা তো আপনার জানলাম। আমি যতটুকু আপনার লোকে আমার একবার দেখা হয়েছিল বাংলাদেশও, মানে বাক্কা আগে হয়তো আপনি আমার মনে আছে কি হয়তো ভুলে গেছেন। ওই সময় একটা আলাপ হয়েছিল। আপনি আপনি তো বাংলাদেশের সিলেট মনে হয় মেডিকেল কলেজের লোকে জড়িত আছেন, ওটার বিষয়ে একটু আলাপ করবো। আবার আরেকটা ওই সময় আলাপ করছিলাম, মৌলভীবাজার একটা ইউনিভার্সিটি করতে চাইছিলাম, মেডিকেল কলেজ করতে চাইছিলাম। আপনি পরিশ্রম করছেন, করছেন, ওটা সম্পর্কে একটু আমরা একটু জানি যে আপনি মানে বর্তমানে মানে কোন পর্যায়ে কিভাবে বাংলাদেশের লোকে মেডিকেল কলেজের লোকে জড়িত আছেন, আর আপনি যে চেষ্টা করছিলেন এবং এটা কোন পর্যায়ে বর্তমানে। আমি অত্যন্ত আনন্দিত যে আপনি এটা আপনার সাথে পরিচয় হয়েছে ওই সময়। একটা একটা জিনিস হলো, আমি 2014-এ যে সময় তখন ডব্লিউএইচও থেকে রিটায়ার করে আমি চিন্তা করলাম যে আমি তো অনেক দেশেই কাজ করছি, এবং অনেক দেশের শিক্ষা ব্যবস্থা, মেডিকেল শিক্ষা ব্যবস্থা লাগে। ইন্ডিয়াতে আমি পড়াইছি, ইন্ডিয়া না, পাকিস্তানে আমি আহ, তারা আমি যে প্রোগ্রাম দেখতাম ওই প্রোগ্রামে লাহোরে বিভিন্ন লেকচার দিয়েছি। এবং আমরা দেখলাম যে আমাদের মৌলভীবাজারের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত পিছাইয়া পড়ছে, অন্যান্য জেলা থেকে পিছাইয়া পড়ছে। এবং তখনকার দিনে গভর্নমেন্ট প্রত্যেক জেলাতে, প্রধানমন্ত্রী ঘোষণা দিলা যে প্রত্যেক জেলাতে একটা মেডিকেল কলেজ, একটা ইউনিভার্সিটি। কিন্তু আনফর্চুনেটলি মৌলভীবাজারের মধ্যে কোনো মেডিকেল কলেজ বা ইউনিভার্সিটি হওয়ার কোনো লক্ষণই নাই। তখন আমরা চেষ্টা করলাম যে আমি মৌলভীবাজারের বিশিষ্ট যে সমস্ত গুণী জ্ঞানী যারা আস্থা সবাই মিলিয়া চেষ্টা, বিশেষ করে ওই সময় আমি আমাদের আমাদের যে মন্ত্রী মহোদয় দুইজন একজন মহসিন সাহেব,
মহসিন সাগর ফ্যামিলি প্লাস আরো যারা আছেন, যারা প্র্যাকটিক্যালি যারা অর্থ দিয়ে সাহায্য করতে পারেন, হুদা সাহেব, আমি ওনার সাথে বিশেষভাবে আহ বিশেষভাবে পরিচিত, এবং ওনারে নিয়ে ওনাকে ইনভলভ করিয়া আমরা কয়েকবার বড় বড় যারা ইনভেস্টার আছেন তারা সহযোগিতা নিয়ে আমরা চেষ্টা করলাম যে একটা ইউনিভার্সিটি শুরু করা, এবং হুদা সাহেব রাজিও ছিলেন যে জায়গা দিবেন, এবং উনি জায়গা ছাড়াও উনি কিছু পয়সা দিতে রাজি ছিলেন। কিন্তু আনফরচুনেটলি উনি অসুস্থ হওয়ার পরে, এবং বিভিন্ন যে সমস্ত ইনভেস্টর যারা দেখা দিতে আমরা কইছেন, কিন্তু এরা দেখলাম আগ্রহ তাদের বিরুদ্ধে যেই পরিমাণ টাকার দরকার সেই পরিমাণ আমাদের আগ্রহ নাই, এবং আগ্রহ না থাকাতে উনি মারা যাওয়ার পরে এটা আমরা 2 বছর চেষ্টা করিয়া, আমি অনেক চেষ্টা করিয়া এটা প্রপোজাল সাবমিট করি। এখন আমার কাছে প্রপোজাল একটা ফাইল বই আছে, এই ফাইলটা রেডি আছে। আমি যদি কেউ ভবিষ্যতে এটা করতে চাই, আমরা তারা সাহায্য করতে রাজি আছি, কিন্তু আমরা করতে পারি নাই, উনি মারা গেলেন প্লাস, এবং আমাদের লোকাল ইনভেস্টরদের মধ্যে কোনো আগ্রহ না থাকাতে এটা হইল। আর মেডিকেল কলেজটার জন্য আমি আর একটা কথা বলি, এখন দুঃখের বিষয়, প্র্যাকটিক্যালি মৌলভীবাজার মেডিকেল কলেজ হাসপাতাল না হওয়া একজন ভালো ডাক্তারই নেই। মেডিকেল কলেজ যদি হইতো, আমাদের সব লাইনের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে কলেজ কলেজ হইলে এটা এখানে গভর্নমেন্টে পোস্ট দিত, এবং অনেক ডাক্তারই আসতো। মৌলভীবাজার মেডিকেল কলেজ হইতে এমন কিছু লাগবে না, হাসপাতাল যেটা আছে ওই হাসপাতালটাকে মেডিকেল কলেজ হিসাবে ঘোষণা করতে পারতো গভর্নমেন্ট। কিন্তু আমাদের আমাদের প্রচেষ্টা, আমাদের আমাদের পলিটিশিয়ানদের মধ্যে ব্যর্থতা হইতে হবে, পলিটিশিয়ান হলো ব্যর্থতা। আমি আমি ব্যর্থতা তো অবশ্যই হইব, যে আমাদের আমাদের যারা লিডার, প্র্যাকটিক্যাল যারা লিডার আসলাম, এই লিডারদের মধ্যে কোনো মানে আমি একতা না তাহাতে, এবং তখন সরকারকে এটা ইনফ্লুয়েন্স না করা, এটাও হয় নাই। কিন্তু আমি এই জায়গাতে একটা স্মরণ করতে চাই, আমাদের সাইফুর রহমান সাহেবকে যদি তখন যেদিন হাসপাতাল করছিলেন, ওনাকে যদি প্রথমে এই জিনিসটা বোঝানো যাইতো, মরহুম সাইফুর রহমান সাহেবকে যদি এটা বোঝানো যাইতো যে মৌলভীবাজার এটা শুধু হাসপাতাল না, আপনি সাথে এটা মেডিকেল কলেজ হিসাবে এটাকে নাম ঘোষণা করার জন্য তখনকার অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেবকে এটা বুঝাইলে অনেক আগেই মেডিকেল কলেজ এটা হয়েছে, ইজি হয়ে গেল না, ইজি হয়ে গেল এটা, ঠিক আছে। এটা এটা আমরা দুঃখের বিষয়। ওনাকে এই জিনিসটা, আমি তখন বাইরে আসলাম, দেশের বাইরে আসলাম, কিন্তু তখনকার কোনো পলিটিশিয়ানরা এই কথাটা ওনাকে বুঝাইতে পারেন। আর এই হসপিটাল তো উনিও করছেন, আমরা মৌলভীবাজার হসপিটাল যেটা, এটা তো উনার এই হাসপাতালটা করা এটা ওনার অবদান। আমি নিজে মিটিং আমি নিজে ওনার সাথে, আমি নিজে এই যে সমাজ সিভিল সার্জন আমাকে নিয়ে, আমি সিলেট থেকে নিয়ে, আমি তখন সিলেট আসলাম লাস্টে 1978 এর কথা আমি কইতেছি। সিভিল সার্জন আমার বলতেছে, হ্যাঁ, তখন আমাকে বলতেছে যে চলো তোমার নিয়ে যাই তোমাদের মৌলভীবাজারে, আমাদের তদানীন্তন সাহেব মানে অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেবের হাসপাতাল, উনি বারবার আমাকে কাগদা দিচ্ছে, ওনার প্রচেষ্টায় হাসপাতালটা হয়েছে। আমি নির্দ্বিধায় আমি অত্যন্ত আমি আমি অত্যন্ত দুঃখিত যে ওই সময়টা আমরা ওনাকে যদি বুঝাইতাম, এটা আজকে একটা অনেক পুরানো মেডিকেল কলেজ। এটা স্যার আপনার লগে আমি এড করি, আসলে সাইফুর রহমান সাহেব আমরা লাগে যে কতটুকু, আমি কি সিলেটি ভাষায় খুবই নিয়ামত আসলাম আমরা সিলেটর লাগে, কারণ সাইফুর রহমান সাহেবের আমল মৌলভীবাজার কিংবা সিলেট বৃহত্তর সিলেটও যে খাম হইছে, আমরা আরো কত মন্ত্রী পাইছি, যাই হোক পলিটিক্যাল মাত্রাম না, আমরা আরো কত মন্ত্রী পাইছি, তার তুলনায় এরা হল মিললেও মনে হয় 2% খাম করছেন না আমরা মরুন সাইফুর রহমান সাহেব যতটুকু খাম করছেন। আল্লাহ তাদের বেস্ট নসিব করুক, তাই যে আমরা আজীবন মনে রাখবো, মৌলভীবাজার পাশে আজীবন তাদের মনে রাখবো। স্যার আপনার আর একটা করছিলাম, আপনি তো সিলেট নর্থ আর মেডিকেল কলেজের লোকে তো জড়িত আছেন বর্তমানে। হ্যাঁ, বাট আমি আমি অবশ্যই আছি সিলেট। আমি নর্থ ইস্ট মেডিকেল কলেজের ডাইরেক্টর এবং নর্থ ইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি। আমরা কয়েকজন ডাক্তার মিলিয়া আমরা নর্থ ইস্ট মেডিকেল কলেজ এটা
আজকে অনেক মাশাআল্লাহ আমাদের অনেক মানে বলতে হইলো যে এটা 8টা না 9টা ইনস্টিটিউশন আছে। এটার মধ্যে মেডিকেল কলেজ আছে, ডেন্টাল কলেজ, এরপরে নার্সিং কলেজ আছে, নার্সিং টেকনিক্যাল ইনস্টিটিউট আছে, এবং আমাদের মিডওয়াইফারি কলেজ আছে, ইনস্টিটিউট 8টা টিচিং ইনস্টিটিউট আছে। এবং আহ, হ্যাঁ হ্যাঁ 25 জন প্রত্যেক বছর ভর্তি করি শুধু মেডিকেল কলেজ। এর মধ্যে অর্ধেক ছাত্র আমরা দেশ থাকি নেই, বাইরে থেকে অর্ধেক ছাত্র আসে। এবং এটা আমি বলবো যে আমাদের নর্থ ইস্ট মেডিকেল কলেজে যে জায়গাটা প্রায় 5 একরের উপরে জায়গা, এমন কোনো মেডিকেল কলেজের কোনো নিজস্ব জমি নাই। আর সবচেয়ে বড় হলো নর্থ ইস্ট হাসপাতালটা এবং ক্যান্সার ইনস্টিটিউটটা, ক্যান্সারটা তো সবার নাম করা একটা ক্যান্সার ইনস্টিটিউট, এবং এটা মানে মহানদীর এই পাড়ে এত বড় হাসপাতালে গড়িয়ে। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে আমরা কম পয়সায় আমরা চিকিৎসা দিই, গরিব রোগীদের চিকিৎসা। আচ্ছা এখন এটা খুব আউটডোর ফিস, হ্যাঁ 20 টাকা, প্রথমে আমরা 20 টাকা দিয়ে শুরু করছি। আমার মনে হয় আউটডোর রোগীদের মধ্যে মাত্র 20 টাকা দিয়ে শুরু করছি। এবং এইটা এখন স্পেশালিস্ট ডাক্তার দেখাইতে যে জায়গা লাগে 700-800 টাকা, আমরা 300 বা 400 টাকা নেই ডাক্তার দেখাইতে, অর্ধেক। এবং টেস্টেও অনেক অর্ধেক ফিস নেওয়া হয়। এটা হলো গরিবদের শুধু মানে স্পেশাল ট্রিটমেন্ট না, যাতে মানুষ, গরিব মানুষ যাতে চিকিৎসা পায়, কম পয়সায় চিকিৎসা পায় এবং ভালো চিকিৎসা পায়, এটা আমরা চেষ্টা করি এটা দেওয়ার। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। এটা আর একটা জিনিস, আপনারা বাড়ির সামনে একটা হসপিটাল আছে, আমারও আমার যে ইয়ে করতেন আপনারা নেই, এটা হসপিটাল বাড়ির সামনে একটা আচ্ছা হসপিটাল। আচ্ছা, বাড়ির সামনে অত্যন্ত মূল্যবান হতা। আমরা দেখেন, আমি অলরেডি কইবো যে বাংলাদেশ গভর্নমেন্ট এই কমিউনিটি ক্লিনিক আছে, এটা এই কমিউনিটি ক্লিনিকটা অনেক দিন থেকে, এটা আমি কইবো যে এটা এটা তো মনে হয় 15 থেকে 20 বছর আরো বেশি। প্রথম 5 বছর এই কমিউনিটি ক্লিনিকটা বন্ধই আছে। মানে আমরা গভর্নমেন্ট একটা ক্লিনিকের লাগি জায়গা চাইছে, তো আমরা ক্লিনিকের জায়গা দিছি, দেওয়ার পরে একটা ছোটখাটো বিল্ডিং করিয়া এটা বন্ধ করে স্টাফ দিতে পারে নাই, প্রায় 5 বছর বন্ধ। এরপরে আমরা পরের গভর্নমেন্ট এটা চালু করছে। বর্তমানে কমিউনিটি ক্লিনিকটা প্রত্যেক ইউনিয়নে 2টা বা 3টা কমিউনিটি ক্লিনিক আছে। আমরা এই ওয়ার্ডে আমরা আমরা বাড়ির সামনে এই কমিউনিটি ক্লিনিক, এই আচ্ছা কমিউনিটি এটা ক্লিনিক, হ্যাঁ কমিউনিটি ক্লিনিকটা অত্যন্ত, আমি কইমু যে এটা 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 একটা এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবচেয়ে মূল্যবান একটা অবদান হইলো কমিউনিটি ক্লিনিক। এবং এটা এই আপনার বাড়ির সামনে একটা আছে, আমরা বাড়ির সামনে একটা কমিউনিটি ক্লিনিক, আমরা বাড়ির সামনে একটা আছে। এটা খুব আচ্ছা একটা সুবিধা, গ্রামের মানুষে আসলে মানে সাধারণ ছোটখাটো চিকিৎসার লাগে, ঔষধের লাগে, তারা অন্য যাইতে পারেন। আমি দেখছি আমরা বাড়ির সামনে একটা আছে, এটা আসলে খুব হেল্পফুল, মানুষের লাগে খুব সুবিধা হয়। আচ্ছা স্যার, আমরা আর একটা সাবজেক্ট লইয়া কথা কই, যেহেতু আপনারা ফাইতাম না আর খুব ইয়ের টাইমে পাইছি। আপনি ফলো করছেন কিংবা আপনি তো বাংলাদেশের লাগে দেখো অনেক মানুষ আপনার রিটায়ার্ড হয়ে গেলে কিংবা আমেরিকার লাখান দেশও থাকলে বাংলাদেশের প্রতি অত আগ্রহ নাই, কিন্তু আপনার বেলা আমরা একটু ডিফারেন্ট দেখছি। আপনি চেষ্টা করেন বাংলাদেশও মানুষের লাগে কিছু করতা, গ্রামের মানুষের লাগে করতা, এটা আমি এর আগেও দেখছি এবং আপনার কথার মাধ্যমে এটা ফুটে উঠলো। স্যার, আমিও ছোটবেলা থাকি যেটা দেখলাম, আর আমি তো প্রায় 25 বছর 26 বছর ধরে লন্ডন। আমরা একটা মনে হয়, বিশেষ করে আমরা মৌলভীবাজার সদর, আমি বড়লেখা কুলাউড়া এগুলা হইতাম না, তারা আসলে আমরা তো অনেক ভালো। আমরা মৌলভীবাজার সদর মনে হয় শিক্ষা দীক্ষার দিকে একটু আমরা একটু ফিসাইয়া পড়ে গেছি। আমরা স্কুল হলো বালা রেজাল্ট হন না, আমরা আশেপাশে যে স্কুল হলো বালা রেজাল্ট হন না। এরপরে স্যার আমরা মনে হয় না, আমি তো কত বছরের মাঝে শুনছি না, যদি এটা আমার সেও থাকতে পারে বিসিএস ক্যাডারের কোনো স্টুডেন্ট সেও আমরা মৌলভীবাজার আহালকুড়া ইউনিয়ন, আহালকুড়া মৌলভীবাজার থাকতে পারে, আহালকুড়া ইউনিয়ন আমরা ইউনিয়ন এইরকম নাই। স্যার এটা একটা সমস্যা নাই না? আমরা দেখো লন্ডন, লন্ডন তো যে কোনো মানুষ আইতে পারে আজকাল, আর লন্ডন আমেরিকা, কিন্তু আমরা যখন ছোটবেলা থেকে যেটা দেখতাম, আমরা বাদেশ্বরের নাম শুনতাম, যে বাদেশ্বর বড় বড় আর্মির অফিসার ডাক্তার ইয়ে আছে, আমরা সিলেটের 2-1টা জায়গা, আমরা গোপালগঞ্জ না গোলাপগঞ্জ হইন অন্যর মাঝে, আমরা হেনে এত ফিসাইয়া। এখন আমরা কিতা করতাম, আমরা একটা একটা পরামর্শ দৌকা, আমরা এরকম যদি ফিসাইয়া যাই, আমরা ভবিষ্যৎ কিতা, আমরা ভবিষ্যৎটা কিতা, আমরা স্কুল হলো লেখাপড়া কিংবা আমরা কি করলে মনে করবো আমরা এই যে নেক্সট প্রজন্মর ছাত্ররা মানে বাংলাদেশও থাকিয়া লেখাপড়া করিয়া বালা কিছু করার
মানে তারা আগ্রহ হইব না, আমরা কিতা করতাম, আমরা কি এই যে গার্জেন হিসাবে, এই যে কমিউনিটি পার্সন হিসেবে আসলে আমরা কি দায়িত্ব মানে করতাম পারি, আমরা কিতা করতাম, একটু আমরা পরামর্শ দরকার। আমি আমি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করছেন। আমি কইমু যে আমি কইমু আমরা যে নতুন যারা জেনারেশন, যেটা এই স্কুল বা প্রাইমারি স্কুল থেকে শুরু করি, আমরা মনোমুখ হাজিরবাজার বা আমরা রাখাইন খৈরারের নতুন আরো যেমন 2-3 রাজমনি স্কুলও আছে। আমি দেখতেছি যে আমরা নতুন প্রজন্মর ছেলেমেয়েরা লেখাপড়ার তো এরপরে যাই মৌলিবাজার মধ্যে আমি হইতে চাইতেছি যে আমি একটা মৌলিবাজার নার্সিং ইনস্টিটিউট, যেটা একটা গভর্নমেন্টের প্রত্যেক জেলাতে একটা নার্সিং ইনস্টিটিউট করছে, একটা টেকনিক্যাল স্কুল করছে। অত্যন্ত দুঃখের বিষয় যে এই দুইটা টেকনিক্যাল, আজকালকে টেকনিক্যাল কোনো এডুকেশন বা এই নার্সিং এডুকেশন, নার্সদের চাকরি সবসময় সব দেশেই আছে, চাকরির ডিমান্ড আছে, ডিমান্ড আছে। ডিমান্ড। এবং নার্স নার্স সবসময়, শুধু চাকরি না, নার্স সবসময় ডেফিসিট। এবং আমেরিকাতেও নার্সের মানে অভাব, সব দেশে, এরা বিদেশে যাইতে পারে। তো প্রকৃতপক্ষে আমি কইমু যে আমরা দেশের চিকিৎসা ব্যবস্থা, বিশেষ করে সিলেট, মৌলভীবাজার সবার, সিলেটে পিছে, হবিগঞ্জ থেকেও পিছে, সুনামগঞ্জ থেকেও পিছে। আমি কইমু মৌলভীবাজার স্কুল কলেজ যেটা আছে, সব স্কুল কলেজও থাকিয়া আমি কইমু যে নার্সিং ইনস্টিটিউট বা টেকনিক্যাল স্কুলের ছাত্র যারা আছে 50% বাইরের জেলা থেকে। এটা দুঃখের বিষয় যে আমরা লোকাল বাচ্চারা চান্স পায় না, কেন যেহেতু এটা কম্পিটিটিভ, পরীক্ষাতে চান্স পায় না, তারা অন্য জেলা থেকে নিতে বাধ্য। রংপুর থেকে ইয়া পড়ে, নোয়াখালী থেকে ইয়া নার্সিং পড়ে, এখানে আমরা এই মেয়েরা ছেলেরা এটা এই জায়গাতে চান্স পায় না। এটার লাগি আমি কইমু যে আমরা প্রাইমারি স্কুল থেকে শুরু করিয়া, বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষা ব্যবস্থা খুব খারাপ, হাই স্কুলের আরো খারাপ। লোকাল এরা কোনো, প্রত্যেকটা স্কুলের আপনি রেজাল্ট দেখুক, আপনি যে যে সমস্ত স্কুলের রেজাল্ট দেখুন, আপনি দেখবা যে লোকাল কয়টা ছেলে জিপিএ 5 পায়। আপনি এখন সবচেয়ে পিছাইয়া আমি মৌলভীবাজারের মধ্যে মানে গ্রাম অঞ্চলের যে সমস্ত স্কুল আছে, সব স্কুলের মধ্যে লেখাপড়ার মান অত্যন্ত নিচু পর্যায়ে যাইতেছে দিনে দিন। এটার লাগি আমরা দায়ী, কইম অভিভাবকরা দায়ী, শিক্ষকরা তো দায়ী অবশ্যই, এবং আমি তার সাথে অভিভাবকরা দায়ী। স্কুলের লেখাপড়ার মান কিতার লাগে পিছাই যার, এটার লাগে আমরা নিজেরা কেউ চেষ্টা করতাম না। এবং এই আজকালকার লেখাপড়া মানে ভালো লেখাপড়া না হলে কোথাও পরীক্ষার চান্স পাওয়ার সুযোগ নাই। আমি আপনার লগে ওটা হ্যাঁ, এড করতাম, ওটা এড করতাম ওরকম খালি আপনি বাচ্চারা স্কুলে দিলেইলা দিয়া আপনার কোনো দায়িত্ব নাই, কিচ্ছু নাই। বাচ্চাটা স্কুল থেকে আইয়া লেখাপড়া করলো নি, লেখাপড়া করলো নি, কিংবা স্কুলে বালা লেখাপড়া ওমনি। এই যে গার্জেন হিসাবে আমরারও তো একটা দায়িত্ব নাই নি? আমরা ম্যানেজিং কমিটি যারা আছেন তারার লগে খবরাখবর লইতাম, খোঁজ খবর লইতাম যে আমরা বাচ্চাদের লেখাপড়া কিরকম, স্কুলের লেখাপড়ার মান কিরকম। এবং স্যার আরেকটা জিনিস, এটা জানি না এটা কিরকম অনেকে নিবা, ম্যানেজিং কমিটিরও তো একটা দায়িত্ব আছে না? ম্যানেজিং কমিটি যদি আপনার বালা ম্যানেজিং কমিটি নাও হয়, কিংবা যারা ম্যানেজিং কমিটির সভাপতি সদস্য এরকম এর অনেক সময় পলিটিক্যাল হয়ে যায়। আমরা এরিয়ার দেশে কিংবা বাংলাদেশও পলিটিক্যাল অনেক মানুষের অগ্রাধিকার হয়ে যায় মনে হয়, আর যে যোগ্য নয় তারেও। ও জিনিসটা মনে হয় ম্যানেজিং কমিটি এবং আপনার লোকাল অভিভাবক যারা আছে তারা যদি একত্রে কাজ করেন, তে মনে হয় লেখাপড়ার মান একটু একটু উন্নতি করা যাইব। কিতা হয় না আপনি আমার লগে এগ্রি নেই? মানে অবশ্যই, অবশ্যই। এটা আমি কইমু যে এটা একটা ডুয়াল ফাংশন। এটা দুইজনের দুইটা গ্রুপ ইনভলভ থাকতে হইব। আমরা আমি কইমু যে আমরা প্রত্যেকটা স্কুলের মধ্যে দেখা যায় যে তাদের ম্যানেজিং কমিটির মধ্যে যে সমস্ত লোক আছেন, বিভিন্ন বছর থেকে এরা কোনো স্কুল কিভাবে চলে, এটা লেখাপড়া কিভাবে উন্নতি হইতো, এটার কোনো দিকে নজর নাই। আমি আর বিশেষ করে আমরা অভিভাবক, দুঃখের বিষয় অভিভাবকরা লেখাপড়া জানে না অনেকে। এবং অনেক অভিভাবক আমি কইমু যে এটা বাচ্চারা স্কুলে দিয়ে কিতা করে, বাচ্চাটা এটা খোঁজ খবর রাখে না ঠিক মতো। আর যারা রাখে আজকাল খুব, এরা কিন্তু কিছু গরিব, অনেক গরিব অভিভাবক আছে, পারে না অন্য স্কুলে নিয়ে দিত, টিউশনি, প্রাইভেট টিউশনের স্কুলে দিত। আমরা প্রকৃতপক্ষে প্রাইমারি এডুকেশনের অবস্থা খুবই খারাপ।
সেকেন্ডারি স্কুলের অবস্থা আস্তে আস্তে আরো খারাপ। কাজীবাজার একটা হাই স্কুল অত বছর ধরে হয়েছে, অনেক আগে একটা ভালো রেজাল্ট করতো, কিন্তু এটা আমি কইবো এটা দিনে দিন এত খারাপ রেজাল্ট করে যে এটা চিন্তার বারে। হাজীবাজার আমি স্কুলের ছাত্র এই- আমিও স্যার, আমিও হাজীবাজার স্কুলের ছাত্র, আমিও ভালো রেজাল্ট করছিলাম, বাট এরপরে এরপরে তো আর কন্টিনিউ করতাম পারলাম না। হাজীবাজার স্কুল খুব ভালো আছিল একসময়, খুব ভালো, দূর দূরান্ত থেকে হাজীবাজার স্কুল ইদানিং মনে হয় 2-1 বছর ধরে তারা ভালো রেজাল্ট করবা না, এর লাগে প্রায় অনেকেও দেখছি এটা লইয়া একটু আলোচনা সমালোচনা করবা। এটা এটার লাগে আমি হয়তো দায়ী। আমি হইব যে আপনি নিশ্চয়ই কইছেন ঠিক মতো, ম্যানেজিং কমিটি, শিক্ষকরা আছেন, অভিভাবকরা, এটা আমরা আরেকটা জিনিস হলো আমরার মধ্যে একতা নাই। এটা লোকাল পলিটিক্স ইনভলভ হয়ে যায়, তখন এটার মধ্যে দেখা যায় যে ভালো শিক্ষকরা আনা যায় না, ভালো শিক্ষক হবা হেডমাস্টারের উপরে নির্ভর করে অনেক কিছু। এটা অনেক প্রবলেম আছে এই সমস্ত লাগে। আমি কইব যে এটা আপনি যে ইনিশিয়েটিভটা নিচ্ছেন এটা কিভাবে এটা আপনি দূর করা যায় আমি। আপনি আমার পরামর্শ দেননি ম্যানেজিং কমিটির সভাপতি যে আছেন তারারে লইয়া আমি একটা মিটিং করতাম, অমলান একটা মিটিং করিয়া বুঝতাম চাই যে তারা স্কুলের একটু ইনফরমেশন জানলাম যে কিরকম তারা কি কাম কররা এবং স্কুলে বালা লেখাপড়া করার লাগে তারা কিতা ব্যবস্থা করা, এটা আমি প্রোগ্রাম করতাম না, তারারে ডাকতাম না। আপনি আমার পরামর্শ দেননি। অবশ্যই অবশ্যই এটা ডাকিয়া আপনি এখন ওকা তারার লগে আমি আরেকটা কইব, আপনার গার্জিয়ানদের মধ্যে 2-4 জন লোকাল এলাইট যারা আছে এদেরকেও ইনভলভ করুকা। খালি ম্যানেজিং কমিটি সাইড পাস মানে এটা স্কুল থেকে স্কুলের শিক্ষক, এবং এটা যদি এই প্রোগ্রাম আমি আমি কইব যে এটা প্রোগ্রাম তারারে আপনি এটা লাইভ নিয়ে দিয়ে না নিয়ে আপনি প্রথম তারা একটা গরুয়া মিটিং করুকা, জি এবং জি। আপনার হোক কাজে দেন আমরা এটা আমরা আপনি আমি আমি নিজেও এটা খুব খুশি হইব যে আমরা যদি কোনো সাপোর্ট লাগে, যে কি কি সাপোর্ট দরকার হইলে এটা এটা আগায় নেওয়া যাইব, এই সমস্ত সাপোর্ট যদি আমি তো দেখে খাজুরা স্কুলের যে এটা মসলে এই চেয়ারম্যান আছেন বহুত দিন ধরে, and he is busy with his business, he does not care for school what where it is going on. আমি আল্লাহকে কইমু যে তারা তারা যে কাজে তোমার আপনারা এটা ইন্টারেস্টেড কিনা, বুঝছেন? অনেক সময় আপনি দেখো আপনার যে উদ্দেশ্য সব লোকাল লোকাল মানুষ তো এরা অনেক সময় পলিটিক্যালি ইনভলভ, এবং দেমের এটা একটা অন্যভাবে তারা নিয়ে চিন্তা করে, বুঝছেন? কিন্তু আমি হয়তো গার্জিয়ানদের আছে, আমি হয়তো গার্জিয়ানদের এটা নিশ্চয়ই চেষ্টা করুক, চেষ্টা করিয়া দেখলে এটা কারণ এটা আমি মনে করি। গার্জেন গার্জেন হলে যদি এটা চেষ্টা না করেন, কারণ আমরা যেন বাচ্চাই নষ্ট হয়ে যায়, আমরা ফিউচার নষ্ট হয়ে যায়, এটা তো সব গার্জেন হলেও এটা এই কথাগুলা তারা তুলতই বা দেন আমরা স্কুল হলো খিতর আমরা রেজাল্টটা খেনে ভালো না, স্কুলের মান খানে এটা দিন দিন কমে, এটা তো গার্জেন হলে। এবং স্যার সরি আপনারা আপনার মাত্র এবং যারা দেশে বিদেশে আমরা অনেক বাইন আসুন, বিদেশি বাইন আসুন যারা পয়সা দিয়ে সাহায্য করার করতে পারবা, কিংবা তার যে ধরনের সাপোর্ট লাগে, ধরো আমরা যারা আছি আমরা করতাম রাজি আছি, যেহেতু আমরা স্কুলে লেখাপড়া করছি, স্কুলের প্রতি আমরা একটা টান আছে, আমরা একটা স্মৃতি আছে, অতএব তারা তো ইনভলভ করতে হইব, ইনভলভ করবো এবং আমরা সহযোগিতা যেন লাগে আমরা অবশ্যই আমরা সহযোগিতা করবো। আমি মনে করি প্রত্যেক গার্জেন এবং দেশে বিদেশে যত সচেতন সচেতন মানুষ আছেন আমরা সবে চেষ্টা করতাম যে আমরা লোকাল স্কুলগুলা লেখাপড়ার মানটা কিভাবে উন্নত করা যায় এবং সবে ইনভলভ হইতাম। কারণ এইরকম স্যার আমি আরেকটা আমি জিনিস স্যার আমি আপনাদের, নিজেও সাহায্য করতে রাজি আছি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি নিজেও আরেকটা সাহায্য করতে রাজি আছি। কারণ হইলো আমি স্কুলে যারা স্যার কন্টিনিউ করুন স্যার প্লিজ। আমি আমি এই যে প্রস্তাবটা আপনি দিছেন এটার লাগে আপনার ধন্যবাদ। আমি নিজেও আপনার সাথে আছি, এবং আমি কইবো যে এটা যেমন একটা যদি একটা মেয়ে নার্সিং স্কুলে চান্স পায়, যদি পয়সার লাগি কোনো অসুবিধা থাকে আমি নিজে এখন হওয়া ঠিক নাই, আমি নিজে তার মানে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে রাজি আছি। বা মেডিকেল স্কুলে যদি একটা ছেলেটা চান্স পায়, পারে না আর দিয়ে করতে পারেন না, তো আমরা সব মিলিয়ে চেষ্টা করি তারা ডাক্তার বানাইতে রাজি আছি। আমি হইব অত্যন্ত দুঃখের বিষয় আমরা এখান থেকে কোনো একটা সিএসপি অফিসার বিসিএস অফিসার হইলো না, একটা ডাক্তার কয়টা ছেলে একটা ইউনিয়ন থাকি। আমি কিন্তু আমরা বাইরের আমেরিকা এবং লন্ডন আমি অত্যন্ত গর্বিত। আমরা ইউনিয়নের মানে নিউ ইয়র্ক মানে বড় ইউনিভার্সিটি মেডিকেল কলেজ প্রফেসর আছেন, আমরা জগৎপুরের মানুষ, বুঝছেন? আমার লগে পরিচিত আছে, জানাশোনা আছে। আরো নিউ ইয়র্ক কলেজের একজন আমরা আরো একটা গল্প, এটা তো খুব খুশির। নিউ ইয়র্কের একজন জাজ আমরা অবশ্য সরকারি আমরা ইউনিয়ন, কিন্তু একজন একজন মহিলা একজন জাজও আছে,
এটাও একটা সগর্বের বিষয় আখাইলপুরা আসল ইউনিয়ন। ইউনিয়নের আমরা ইউনিয়নের অনেক মানুষজন আছে ভালো ভালো কিন্তু দেশের পজিশন আছে। বাইরে, এরা তো দেশের দেশের বাইরে, বাইরে, কিন্তু দেশের দেশও বাইরে। ওই দেশ ওখানে আমরা দুই তিনজন রাস্তায় ইউনিয়নের ভিতর থাকি, আপনি খোঁজ করিয়া দেখবা যে ইউনিয়ন ভিতর থাকি কয়েক বছরে একজন বিসিএস অফিসার হইতে পারছে। এটার একমাত্র কারণ হইল লেখাপড়ার মান অবনতি, লেখাপড়ার অবনতি, এবং এরা কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে চান্স পায়। আপনি স্কুলের আমি গার্জিয়ানদের একটা গ্রুপ মিটিং করো, এবং এবং সাথে সাথে আমি কইমু যে ম্যানেজিং কমিটি ইনভলভ করিয়া হাজিবাজার স্কুলটা অধঃপতনের মেইন কারণ হইলো এটার মধ্যে ভালো শিক্ষক নাই, লেখাপড়ার মান দিন দিন কমিয়া যার, এটার ম্যানেজমেন্ট অত্যন্ত মানে মানে পুয়ার, যে এটার লাগে দায়ী আমরা সবাই। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। এটা আসলে এটা আপনার লগে এগ্রি, আমিও আলাপ করবো দেশের খালি আমরা আখাইলপুরা ইন্দ্র নাই, মনোরমুখ স্কুল কিংবা আজমিন স্কুল, আমরা মৌলভীবাজার সদরের এই প্রোগ্রাম যারা দেখরা আমরা ফেসবুকের মাধ্যমে যারা দেখবা এবং পরবর্তীতে দেখবা সবরই আসলে অনুরোধ করবো দেখো। আমি একটা বেসিক একটা এক্সাম্পল দিলাই স্যার। আমরা যেমন লন্ডন অনেক মানুষের নাইনি বর্তমানে মনে করেন যে লন্ডন আইলেও মনে হয় পয়সা লই যাইবা, আমেরিকা গেলেও পয়সা লই যাইবা, কিন্তু আমি যদি সংক্ষেপে একটা স্মল একটা ম্যাথ আপনিও তো এটাতে এগ্রি হইবা। কোন আমরা যারা নর্মাল ভাবে যারা আমেরিকা আর লন্ডন যাই গিয়া মনে করেন রেস্টুরেন্টও কাম করতা কিংবা নর্মাল জব করতা, লেবার জব যেটা হয় এটা করতা, এটা করিয়া যে ইনকাম করিয়া 20 বছরের একটা হিসাব যদি আপনি দেন, আর একটা ছেলে যদি লেখাপড়া করিয়া মাস্টার্স করিয়া যদি মনে করেন একটা চাকরি ডাক্তার কিংবা বড় ইঞ্জিনিয়ারিং কিছু করিয়া যদি আমেরিকা কিংবা লন্ডন যায়, তার 20 বছরের ওয়াইজেস আর নর্মাল একজন রেস্টুরেন্টের সামলার ওয়াইজেস অনেক ডিফারেন্ট হইব না নি? আপনি যদি কষ্ট করি আপনার ছেলে মেয়েরে লেখাপড়া করায়, আপনি বাংলাদেশে লেখাপড়া করায়, ঠিক আছে, বাংলাদেশে যদি চাকরি নাও করে এই মানুষটা যদি বিদেশ যায় সার্টেন টাইমও, খালি মেট্রিক পাস করিয়া বিদেশ গেলে হইতো না, ইন্টারমিডিয়েট পাস করে সার্টেন টাইম যদি বাংলাদেশের লেখাপড়া শেষ করে লন্ডন কিংবা আমেরিকা লেখাপড়ার লাই যায়, প্রকৃত লেখাপড়ার লাই যায়, এরপরে যদি গিয়া একটা জব করে, অবশ্যই তার জব তার 5 বছরের যে ওয়াইজেস আর আমরা যারা খাম করিয়া 20 বছরের ওয়াইজেসের মাঝে অনেক ডিফারেন্ট হইব। এবং এটা দেশের লাগে সম্মান, নিজের ফ্যামিলির লাগে সম্মান, গ্রামের লাগে সম্মান, সমাজের লাগে সম্মান। তো আমি রিকোয়েস্ট করবো আসলে আমরা যারা ভাই আসুন গার্জেন আসুন দেখো বাইটেন ধরে লেখাপড়া করাউকা। অনেকে স্যার, এটা আমি আর আজকে চিন্তা করছি, অনেকে আমরা প্রোগ্রাম রে একটু ঠাট্টা করতে পারে, আমার কাছে লাগে আমরা টাইম পাসিং করলাম, কারণ বাজার মার্কেটও বিক্রিও এখন বর্তমানে কে হারে মারের এটা রেকর্ডিং চলে, কে হার খাফর কুলিলার এটার চলে, টিকটক কিরকম করতে গান বাজনা নাচ, নমাজ লইয়া তারা একটা করে টিকটক করে নমাজ, মার্কেটে ওইটা চলে। এখন আমারে হয়তো অনেকে বোকা মনে করতে পারে যে আমি এমন একটা দোকান খুলছি, এটা দোকানে কোনো মজা নাই, কোনো ইন্টারেস্টেড সাবজেক্ট নাই। আর তারপরেও স্যার আমি আমার বিবেকের লোকে চিন্তা ভাবনা করি দেখি ওই দেখো আল্লাহ ওই তো আমার ব্রেনের মাঝে এটা দিছো, না নাইলে তো আমি অন্য জিনিস লইয়া টেনশন করতাম পারতাম। আমার একটা সুযোগ আছে বাংলাদেশের মানুষের লাগে কিছু করতাম, আমার হতার মাধ্যমে হয়তো আমি এর লাগেও যেন প্রোগ্রামটা স্টার্ট করছি, আমার হতা হয়ে হয়তো গুরুত্ব দিয়ে শুনতো না, কিন্তু আপনারে মানুষের গুরুত্ব দিয়ে শুনবা, মানে আপনার একটা নাম আছে, আপনার একটা ফেস ভ্যালু আছে, এর লাগে আমি স্যার ওটার উদ্দেশ্য প্রোগ্রামটা করা যেন কিছু মানুষ আনি। আমার কথা যদি আপনারা না শুনুন, ও ধরনের মানুষ যারা সাকসেসফুল তারা লাইফও সাকসেসফুল হইছেন, পরিবারের লাগে সমাজের লাগে যারা সম্মান আনছেন, তারার কথাগুলা দয়া করে আপনারা শুনবা। তারা আমরা লইয়া কিতা চিন্তা করেন, আমরা দেশ লইয়া কিতা চিন্তা করেন। আমি আসলে আপনারা অসংখ্য ধন্যবাদ, আপনি আসলে বাংলা সময় দিছেন স্যার। আর কিছু কইতা নেই স্যার, আমরা দেশের লাগে আমরা মানুষের লাগে আর কিছু শেয়ার করবা, আর একটু শেয়ার করবা আপনি। আমি 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 অত্যন্ত আনন্দিত যে আপনি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে প্রোগ্রামটা শুরু করছেন, এবং এটা কোনো জিনিসই যে এটা শুরু কেউ না কেউ শুরু করতে হইব। যদি আপনার ভিতরে এই জিনিসটা ঢুকছে, আমরা নেক্সট জেনারেশন, আমি কইব আমাদের ভবিষ্যৎ জেনারেশন নহন তো দেখো সাধারণ লেখাপড়া করিয়া কোনো চাকরি পাওয়া যায় না, মাস্টার ডিগ্রি করিয়া আমেরিকাতেও চাকরি নাই। আমি কইব চাকরি করতে লইব যে চাকরি লেখাপড়া এমন ভাবে করতে হইব যে চাকরি যে এটা ভালোভাবে লেখাপড়া করিয়া যে লাইনে লেখাপড়া করলে মানুষের ডিমান্ড দরকার। দুঃখের বিষয় আমরা দেশে একটা ভালো এখনো একটা একটা ইলেকট্রিশিয়ান নাই, একটা আমি হইব ভালো একটা
টেইলার নাই, এই সমস্ত টেকনিক্যাল লাইনে পড়তে হইব। আমাদের একজন ভালো নার্স নাই, শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হইলে দিত নাই। আমি কইব যে বর্তমান যুগ হইলো যে আপনি টেকনিক্যাল লাইনে পড়বা, যে যে লাইনে ইন্টারেস্টেড ও লাইনেই আপনি চেষ্টা করিয়া যে কোনো একটা কাজ যদি শিখেন, এবং শুধু দেশ নাই বিদেশে গিয়ে হচ্ছে ওই চাকরি করার লাগে সুবিধা হইব। এবং আমি অত্যন্ত যে যুগ আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আজকাল গ্লোবাল আপনার সাথে সব দুনিয়াতে সমস্ত জিনিস মানুষ আজকে ঘরে বইয়া টেকনিক্যাল জিনিস know-how যদি শিখে, যে কোনো কম্পিউটার প্রোগ্রামার শিখে প্রোগ্রামিং শিখে ঘরে বসে, এবং ইন্ডিয়াতে প্রচুর সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমাদের, এবং আমাদের দরকার। এই ডাক্তার ইঞ্জিনিয়ার হইতো না, আমরা সব লাইনে পড়াশোনা করি, এবং ভবিষ্যৎ 10 বছর পরে যে কোথায় যাইব, কোন স্টেজে গিয়ে এবং চাকরি বাকরি এখন সব দিক দিয়ে সব ঠিক হবে। আমি অত্যন্ত আনন্দিত যে আপনি এটা চেষ্টা করতেন, এবং আমি আরো এই লাইনে আগাই যাওয়ার লাগে আমি আরো অনেক সবাইকে এটা অনুরোধ করবো। এবং ব্লেস ইউ, এবং সবাইকে আবার আসসালামু আলাইকুম। আপনারা স্যার, আপনারে অসংখ্য ধন্যবাদ। এই রমজান মাসে রোজা রাখিয়া নমাজ পড়িয়া আপনি আপনারা সময় দিছেন। আমার কাছ থেকে তো আপনারা থ্যাংক ইউ আর ধন্যবাদ স্যার, আর কিছু দেওয়ার নাই। তারপরে আপনার লাগে দোয়া করি, আমরা দর্শক যারা আছেন, যারা দেখবা, আপনারা আমলার লাগে অনেক কিছু আল্লাহ আপনার হায়াত দিতা, আমরার মাঝে বহুদিন দীর্ঘদিন আপনি থাকতা, এবং আপনার সহযোগিতা লাগলে অবশ্যই আপনার পরামর্শ দিচ্ছেন এবং কইছেন আপনি আপনারা সহযোগিতা করবা, এটার লাগে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আমার দর্শকের উদ্দেশ্যে কইমু, আপনারা সারর লাগে দোয়া করবা, আমরার ইউনিয়নের গ্রামর দেশর এজন গৌরব, আল্লাহ আপনার হায়াত দিতা। ও বলে আমরা প্রোগ্রাম শেষ হইলেও দর্শকের উদ্দেশ্যে কইমু যে আপনারা যদি আমরা প্রোগ্রামটা ভালো লাগে লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, কারণ এই ধরনের মানুষে আসলে আমরা নেক্সট প্রজন্মর মানুষের দেখার আপনারা সুযোগ করে দোকা। কারণ আমরা কষ্ট করি, প্রোগ্রামটা করি, এর মাঝে কোনো বেনিফিটেড নাই। স্যার সত্যি কথা কইতাম না স্যার, আমার দুইটা বাচ্চা কিন্তু আমি স্কুল থেকে নেতারারে রুমও রাখছি, তারা কিন্তু লাঞ্চ করছেন না। ও আমার প্রোগ্রামটা লাগে তারা লাঞ্চ করছেন না, আমি ওটা খাটিয়া লাঞ্চ করুন। আমরা কষ্ট করলাম, আমরা একটা উদ্দেশ্য আছে, কোনো মানে পলিটিক্যাল কোনো উদ্দেশ্য নাই। বাংলাদেশ থেকে কোনো বেনিফিট কিছু পাইতাম এটা নাই, একমাত্র মানুষের লয় খাম করলাম, মানুষের লয় খাম করতাম চাইমু। আপনারা সহযোগিতা করবা, কারণ বালা খামর সহযোগিতা করেন, আপনি একটা লাইক কমেন্ট করিয়া শেয়ার করিয়া সহযোগিতা করেন, এইটার মাঝে যদি কোনো নেকিও আছে আপনি এটার বাগ পাইবা। অতএব আমরা উদ্দেশ্য মহৎ, আপনারা সবে সহযোগিতা করবা। স্যার আপনারা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দর্শকে যারা দেখছেন এবং দেখবার সবরে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে আমরা প্রোগ্রাম শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।